আজকের ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। বিশ্বব্যাপী করোনা মহামারীতে তোমাদের সবাইকে ভালো থাকতে হবে। তারপরে তোমরা শিক্ষার্থীরা অনেকদিন তোমরা স্কুলে আসতে পারছো না, তার জন্য তোমরা কিন্তু বাসায় বসে পড়ালেখা চালিয়ে যাবে। তোমরা রীতিমতো অনলাইনে ক্লাস দেখবে, সংসার টিভি ক্লাস দেখবে, আর তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। শিক্ষার্থীরা, আমি মোসাম্মদ মিনু আক্তার, সহকারী শিক্ষক, কান্দাপাড়া নুরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট সদর। আমি তোমাদেরকে নবম শ্রেণীর জীববিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, শুরুতে আমি তোমাদেরকে দুটি চিত্র দেখাই। দেখো তো শিক্ষার্থীরা, দেখে চিনতে পারো নাকি? দেখো, চিত্র ক এবং খ দেওয়া আছে। কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, নিচে দেখতে পাচ্ছ যেখানে একটা কোষের চিত্র। ক এবং খতে বুঝতে পারছো যে এখানে একগুচ্ছ কোষ আছে, অর্থাৎ এটা বলতে পারবে শিক্ষার্থীরা এটা কোন ধরনের টিস্যু বা কোষ, উদ্ভিদ টিস্যু না প্রাণী টিস্যু? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, নিশ্চয়ই বলবে যে এটা উদ্ভিদ টিস্যু। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হবে উদ্ভিদ টিস্যু। চলো এবার আমরা শিখন ফল দেখি। শিখন ফলে কি আসবে? উদ্ভিদ টিস্যু কি তা বলতে পারবে, উদ্ভিদ টিস্যুর প্রকারভেদ করতে পারবে, সরল টিস্যু ব্যাখ্যা করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা এবার আমরা দেখি, কি দেখছি আমরা? দেখতে পাচ্ছি সেখানে কি নিচের চিত্রে কি দেখছো তোমরা? একগুচ্ছ কোষ, এটা দেখতে পাচ্ছি। তাহলে দেখো এবার চিত্রের কোষগুলোতে এই কোষগুলো কি একরকম? নিশ্চয়ই পারবে। দেখো একরকম কিনা? একই রকম। দেখো চিত্রের কোষগুলোর উৎপত্তি কি একই স্থান থেকে হয়েছে? হ্যাঁ, তাহলে তোমরা বলবে যে চিত্রের কোষগুলো একরকম এবং উৎপত্তি, এই কোষগুলোর উৎপত্তি কিন্তু একই স্থান থেকে হয়েছে। আর তাহলে আমরা এই কি বলতে পারি? এই কোষগুলোকে, এদেরকে আমরা কি বলবো? উদ্ভিদ টিস্যু বলতে পারি। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে উদ্ভিদ টিস্যু কি। কোষগুলো একই স্থান থেকে এবং এক রকমের একই স্থান থেকে উৎপত্তি হয়েছে, তাই এই কোষগুলো কিন্তু উদ্ভিদ টিস্যু। তাহলে উদ্ভিদ টিস্যু কি শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বলতে পারবে। দেখো, একগুচ্ছ কোষ একই স্থান থেকে উৎপত্তি হয়ে একই কাজ করে। কি বললাম শিক্ষার্থীরা? একগুচ্ছ কোষ একই স্থান থেকে উৎপত্তি হয়ে একই কাজ করে, সেই কোষগুচ্ছই টিস্যু। কি বুঝতে পারলে? আর আমি আরেকবার বলি, দেখো একগুচ্ছ কোষ একই স্থান থেকে উৎপত্তি হয়ে একই কাজ করে, সেই কোষগুচ্ছই টিস্যু। এবার এই যে নিচে ক এবং খ চিত্র দেওয়া আছে, ক ও খ চিত্রের মধ্যে কোনটিতে বিভাজন হচ্ছে? কি বলতে পারবে না শিক্ষার্থীরা? চিত্র দেখতে পাচ্ছে, দুটো কোষের চিত্র দেওয়া আছে। এখানে আমরা দেখি যে ক চিত্রে কি বিভাজন হচ্ছে, দেখি বিভাজিত হচ্ছে কিনা একটু দেখি। হ্যাঁ, যে টিস্যু বিভাজনে সক্ষম সেই টিস্যুকে কি টিস্যু বলে শিক্ষার্থীরা? সেই টিস্যুকে বলে ভাজক টিস্যু। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারলে যে যে টিস্যু বিভাজনে সক্ষম সেই টিস্যুকে ভাজক টিস্যু বলে। এবার আমরা আসি, আমরা তো জানি যে টিস্যু দুই ধরনের। এবার আমরা আসি দেখি স্থায়ী টিস্যু কি। যে টিস্যু বিভাজনে অক্ষম সেই টিস্যুকে স্থায়ী টিস্যু বলে। কি শিক্ষার্থীরা?
বুঝতে পারলে তোমরা যে ভাজক টিস্যু কি আর স্থায়ী টিস্যু কি? নিশ্চয়ই বুঝতে পারলে যে টিস্যু কাকে বলে, টিস্যুর কয় ধরনের, আবার ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু কি, এটা তোমরা জানলে। তাহলে এবার আমরা আসি চিত্রে কত ধরনের স্থায়ী টিস্যু আছে। আমরা এবারে কি বলবো যে স্থায়ী টিস্যুর প্রকারভেদ। দেখো এই যে স্থায়ী টিস্যু, সরল টিস্যু আছে আর জটিল টিস্যু আছে। কি শিক্ষার্থীরা দেখতে পেলে যে সরল টিস্যু আর জটিল টিস্যু আছে। এখানে সরল টিস্যুতে কিন্তু কি দেখতে পাচ্ছ, এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ কোষটা আছে, সাইটোপ্লাজম, তারপরে কি আছে এখানে নিউক্লিয়াস আছে, এইটা দেখতে পাচ্ছ। আবার তোমরা পাশে জটিল টিস্যু দেখতে পাচ্ছ, এখানে কিছু প্রকারভেদ আছে, জাইলেম, ফ্লেম, এসব দেখতে পাচ্ছ। শিক্ষার্থীরা আমি এবার তোমাদেরকে দেখাবো যে এই যে নিচের চিত্রগুলোর মধ্যে তুলনা। প্রথমে আমরা দেখি যে এখানে কি দেখতে পাচ্ছ, তিনটে কোষ দেখতে পাচ্ছ, টিস্যু দেখতে পাচ্ছ। এই টিস্যুটা বলতে পারবে কোন কোন ধরনের? এটা কিন্তু কি স্থায়ী টিস্যুর প্রকারভেদ। সরল টিস্যু, সরল টিস্যুতে কয় ভাগে ভাগ করা হয়েছে? এই যে এখানে তিন ভাগে দেখতে হবে। দেখো এখানে কি সরল টিস্যু, প্যারেনকাইমা, সরল টিস্যুর প্রকারভেদ কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেনকাইমা। কি বুঝলে শিক্ষার্থীরা? তাহলে কি বুঝলে? সরল টিস্যুর প্রকারভেদ কয়টি? তিনটি, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা। তো এখানে আমরা একটু প্যারেনকাইমাটা দেখি যে প্যারেনকাইমার কোষটা কি দেখতে পাচ্ছি। এখানে প্যারেনকাইমার কোষ কিন্তু পাতলা কোষটা আছে। আচ্ছা, আবার কি আছে এখানে? আবার আন্তঃকোষীয় ফাঁক আছে, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম, সব দেখতে পাচ্ছি। আর কোলেনকাইমাতে কিন্তু কি কোষটা আছে, কু আছে। আবার এটাই দেখতে পাচ্ছ। আবার স্ক্লেনকাইমাতেও তাই পুরো কোষটা আছে, এদের ভাগ আছে, কোষ, কিছু কোষগুলো শক্ত লম্বা হয়, আবার প্রাচীর বিশিষ্ট হয়, এসব। এবার আমরা দেখি যে এদের বর্ণনা করে দেখি। দেখো বৈশিষ্ট্য, প্যারেনকাইমার বৈশিষ্ট্যটা এবার আমরা দেখে নিই। এখানে প্যারেনকাইমার চিত্রে যে বৈশিষ্ট্যটা কি হবে? উদ্ভিদের সব অংশেই কিন্তু এই প্যারেনকাইমা দেখা যায়, তবে এই কোষগুলো জীবিত সমবয়সীয় পাতলা প্রাচীর যুক্ত হয়। আর এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক থাকে। এই শিক্ষার্থীরা বুঝলে যে এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক আছে, সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, আর কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি। এই সব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে স্ক্লেরেনকাইমা বলে। আবার এদের কি থাকে? বায়ুকুঠুরি যুক্ত কি বলে, জলজ উদ্ভিদে বড় বড় বায়ুকুঠুরি যুক্ত প্যারেনকাইমা থেকে এই প্যারেনকাইমাটাকে কি বলে? অ্যারেনকাইমা বলা হয়। বুঝলে শিক্ষার্থীরা? তাহলে জলজ উদ্ভিদের বায়ুকুঠুরি যুক্ত প্যারেনকাইমাকে কি বলে? অ্যারেনকাইমা বলে। বুঝলে শিক্ষার্থীরা? তাহলে প্যারেনকাইমার বৈশিষ্ট্য তোমরা বুঝতে পারবে। এবার আর প্যারেনকাইমার টিস্যুর কাজ হচ্ছে দেহ গঠন, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় এবং খাদ্যদ্রব্য পরিবহন করা। আমি আরেকবার বলি, এর প্যারেনকাইমার টিস্যুর কাজ হচ্ছে দেহ গঠন, খাদ্য প্রস্তুত, খাদ্যদ্রব্য পরিবহন করা, এসব কাজ কিন্তু প্যারেনকাইমার কাজ। এবার দেখো এই যে প্যারেনকাইমার দুটো প্রকার বললাম যে কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা। কি দেখতে পেলে শিক্ষার্থীরা? দুটো ভাগ কি আছে, ক এবং খ চিত্রের কোষগুলো দেখতে কেমন? এবার তোমরা দেখতেছো যে এই যে প্যারেনকাইমার কোষ, ওটা কিন্তু ক্লোরোপ্লাস্ট যুক্ত,
ক্লোরোফিল যুক্ত, যখন ক্লোরোফিল তখন এটাকে যখনই ক্লোরোফিল থাকে এই টিস্যুতে তখন এটা ক্লোরেনকাইমা। আর ক্লোরেনকাইমার বাইকুটিযুক্ত প্যারেনকাইমাকে স্ক্লেরেনকাইমা বলে। শিক্ষার্থীরা তোমরা দুটো দেখতে পাচ্ছ যে ক্লোরেনকাইমা আর স্ক্লেরেনকাইমার চিত্র তোমরা দেখতে পেলে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে জলজ বড় বড় বাইকুটিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। আর ক্লোরোপ্লাস্টে যখন এই টিস্যুতে ক্লোরোফিল থাকে সেটা কিন্তু ক্লোরেনকাইমা। এবার শিক্ষার্থীরা আমরা কোলেনকাইমা দেখি। এই কোলেনকাইমার কি বৈশিষ্ট্য আছে কি দেখতে পাচ্ছ যে কোলেনকাইমায় কিন্তু পুরো কোষ প্রাচীর আছে, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম দেখতে পাচ্ছ। আর এই যে এগুলো প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি, কোষ প্রাচীর সেলুলোজ পেকটিন দিয়ে জমা হয়ে শুরু হয়। আর এতে আন্তঃকোষীয় পাঠ থাকে। শিক্ষার্থীরা এবার আমরা স্ক্লেরেনকাইমা দেখি। এই স্ক্লেরেনকাইমা কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ? কোষ প্রাচীর আছে শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ যেখানে পুরো কোষ প্রাচীর আছে। আর আর কি আছে? এই টিস্যু কোষগুলো শক্ত, অনেক লম্বা এবং পুরো কোষ প্রাচীর থাকে। তাহলে কি এই কোষগুলোর পুরো অনেক লম্বা আছে, পুরো কোষ প্রাচীর আছে আর সরু আছে। আর প্রোটোপ্লাজমবিহীন লিগনিনযুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে স্ক্লেরেনকাইমা বলে। শিক্ষার্থীরা এবার আমি মূল্যায়নে আসি। শিক্ষার্থীরা দেখো আমি এখানে একটি চিত্র, এই যে কি দেখতে পাচ্ছি টিস্যু দেখতে পাচ্ছ না শিক্ষার্থীরা? তো এটা তোমরা নিশ্চয়ই ধারণা করে বলছো যে কি টিস্যুটা, বুঝতে পারছো? দেখো আমি এই এক চিত্রের বিন্যাসকে আমরা বলতে পারি। কি বলতে পারি? কোষ, টিস্যু, স্নায়ুকোষ, পেশি টিস্যু। কি হবে? নিচে এক ব্যক্তি বলে দেবে এটা হলো টিস্যু। বুঝতে পারলে শিক্ষার্থীরা? এবার 2 নম্বরে উদ্ভিদ টিস্যু প্রকারভেদ আগেই জানো, ষষ্ঠ শ্রেণীতে জেনেছ, সপ্তম শ্রেণীতে জেনেছ। হ্যাঁ, অনেক ছোট ক্লাসে জেনেছ যে উদ্ভিদ টিস্যু প্রকারভেদ 2 ধরনের, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। এবার চিত্রের টিস্যুর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেটা দেখতে পাচ্ছ কি প্যারেনকাইমা কোষ। এখানে এই টিস্যুটা কোষ প্রাচীর পাতলা আর আন্তঃকোষীয় ভাগ আছে, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস আছে। আর এরা কি করে জীবিত, এই টিস্যু কোষগুলো জীবিত সমকোষে পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ আছে। আর এই পাশে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলে। আর জলজ উদ্ভিদের বড় বড় বাইকুটিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। শিক্ষার্থীরা তোমাদের স্পষ্ট ধারণা হয়ে গেল তো? এবার আমি শিক্ষার্থীরা বুঝতে পারলে যে টিস্যুর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো তোমরা ভালো করেই বুঝতে পারলে। এবার আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব, তোমরা বাড়ির কাজ লিখে নাও। জবা ফুলের পাতার ছিঁড়া ফুলের গোটায় যে ধরনের টিস্যু দেখতে পাওয়া যায় তার গঠন বৈশিষ্ট্য লিখো। সকলকে ধন্যবাদ।